বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার অফুরন্ত, সেখান থেকে নিজের মতো করে বেছে নিয়ে কিছু কিছু ছোট গল্প আপনাদের সামনে পরিবেশনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প জয়ন্তী। শুনতে থাকুন গল্প জয়ন্তী। গাড়ি ঠিক দুয়ারে প্রস্তুত ছিল না, তবে আমরা প্রস্তুত হয়ে বসেছিলাম। সাঁতরাগাছি জাগৃতি ক্লাবের পক্ষ থেকে যে ছেলেটি সভাপতিকে নিতে এসেছিল সে অনেকক্ষণ ট্যাক্সি ডাকতে চলে গেছে। তারপর আর তার দেখা নেই। আমার বন্ধু ভুবনবাবু এবার অধীর হয়ে উঠবার ভঙ্গি করে বললেন, না মশাই, আপনার ট্যাক্সির ভরসায় থাকলে রাত 8টার আগে আর উঠতে পারবো না। একে তো বিয়ের তারিখ আছে, বউ ভাত, পৈতে, অন্নপ্রাশন আছে, তারপর আপনাদের রবীন্দ্র জয়ন্তী, এতগুলি ন্যাশনাল ফেস্টিভ্যাল একসঙ্গে। সুতরাং এই সন্ধ্যায় ট্যাক্সির আসা নিতান্তই দুরাশা। যাই, ঠেসাঠেসি করে বাসেই উঠে পড়ি গিয়ে। সামর্থ্যে যদি না কুলোয় তাহলে একটা রিক্সাওয়ালার কাঁধে চড়ে বসবো, উপায় আর কি বলুন। কিন্তু মাঝে মাঝে মশাই বড় লজ্জা করে এই বিরাট বপু নিয়ে। ভুবনমোহনের চেহারাখানা বিশালী, দৈর্ঘ্য 6 ফুটের কাছাকাছি, প্রস্থ আনুপাতিক হার বজায় রেখেছে, তবু ভদ্রলোককে ঠিক মোটা বলে মনে হয় না। বেশ সুগঠিত শক্ত সমর্থ শরীর, পানে ভোজনে ভুবনমোহনের মিতাচারের খ্যাতি নেই। তবু উত্তর 50-এও এমন মজবুত দেহ কি করে রেখেছেন সে এক রহস্য। তার কথায় হেসে বললাম, লজ্জা করে? ভুবনবাবু একটু চটে উঠলেন। আপনারা কি ভাবেন বলুন তো? লজ্জা, ঘৃণা, ভয় আপনাদের সাহিত্যিকদের একচেটিয়া? আমরা ইন্স্যুরেন্সের দালাল বলে সব বিসর্জন দিয়ে বসে আছি। আপনারা সত্ত্বগুণসম্পন্ন পুরুষ, সাদা জামা ছাড়া পড়েন না, সাদা জল ছাড়া খান না, আর আমাদের না হয় সেই সঙ্গে লালও চলে। তাই বলে আমরা এতই জল অচল যে মলে দিলেও কান আমাদের লাল হয় না, সহ্যের সীমা ছাড়িয়ে গেলেও মাথায় রক্ত ওঠে না, চোখ দুটো জবা ফুল হয় না। বলবার আনন্দে ভুবনবাবু বলে যেতে লাগলেন, ওকে একবার খুঁচিয়ে দিতে পারলেই হলো। বাগধারায় তিনি স্রোতকে ভাসিয়ে নিয়ে যাবেন, ফাঁকে একটু টু শব্দ করবার সময় পর্যন্ত দেবেন না। বৈঠকি বক্তৃতায় ভুবনবাবু খুব ওস্তাদ, কিন্তু বহু সাধ্য সাধনা করেও ওকে কোনো সভায় নিয়ে যেতে পারিনি। আজও বলেছিলাম, চলুন না একসঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে। ভুবনবাবু হাত জোড় করে বলেছেন, না মশাই, ও সবের মধ্যে আমি নেই। আপনার সঙ্গে যাব, তারপর সবাই মিলে ঠেলে ঠুলে আমাকে ডায়াসে দাঁড় করিয়ে দেবে, আমার মুখ থেকে তোতা পাখির মতো বেরোতে শুরু করবে। রবীন্দ্রনাথ যে কত বড় মহাকবি ছিলেন আপনারা তা জানেন না। তিনি শুধু বাংলাদেশের কবি নন, শুধু ভারতবর্ষের কবি নন, তিনি শুধু বিশ্ব জগতের কবি নন, তিনি সমগ্র সৌর জগতের কবি। হেসে বললাম, শক্তিশাল যে কাদের লক্ষ্য করে ছুঁড়েছেন তা বুঝতে পারছি, কিন্তু ওসব বলা ছাড়া আমাদের উপায় কি বলুন। ডায়াসে দাঁড়িয়ে প্রথমেই দেখতে পাই একদল অতি চঞ্চল শিশু, তাদের পাশে কি পিছনে একদল মহিলা আমাদের বক্তৃতা শেষ হওয়ার জন্য নিমেষ গুনছেন। তাদের পিছনে যেসব কর্মকর্তারা আছেন তারা উদ্যোগ আয়োজন নিয়ে সঙ্গীত শিল্পীদের অভ্যর্থনা আর বিদায়ের ব্যবস্থা নিয়েই ব্যস্ত। তাই আমরা মাইকের সামনে দাঁড়িয়ে মহাকবির মহাপ্রশস্তি মুখস্থ বলে নেমে পড়ি। ভুবনবাবু বললেন, নামবার আগে মালা গাছাটি কুড়িয়ে নিতে নিশ্চয় ভোলেন না। কি ভাগ্য যে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, তাই আপনাদের সবাইয়ের জন্যে মরশুমি বড়মাল্যের ব্যবস্থা করে গেছেন।
কথা শেষ করে ভুবনবাবু আমার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলেন। একটু বাদে বললেন, খুব রাগ করেছেন তাই না? ভাবছেন এমন মানুষকে আবার বাড়িতে ডেকে এনে চা খাওয়ানো, সিগারেট খাওয়ানো, সব জলে গেল। বললাম, তা ঠিক নয়। এসব সভায় আমি কি জন্য যাই তা আমি জানি। আমি শুনতেও যাই না, শোনাতেও যাই না, আমি যাই দেখতে। ভুবনবাবু একটু অবাক হয়ে বললেন, দেখতে? কি দেখতে বলুন তো? বললাম, বলে ঠিক আপনাকে বোঝাতে পারবো না। আমি এক একটি পল্লীর উৎসাহ উদ্দীপনা দেখতে যাই। ক্ষণিকের লৌকিক উৎসবের রূপ চেয়ে চেয়ে দেখি। পাড়ার স্থানীয় ছেলেরা আসরে এসে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে, মা এসে অধীর প্রতীক্ষায় বসে আছেন। প্রতিযোগিতায় ছেলে পুরস্কার পাবে, পুরস্কার না পেলেও হাততালি পাবে। দুটি চোখ সেই আশায় উজ্জ্বল। হয়তো পাড়ার মেয়েটি এসেছে গান গাইবে বলে। 364 দিন সংসারের অভাব অনটন হাড় ভাঙা খাটুনি, তার মধ্যেই ছেঁড়া গানের খাতা আর ভাঙা হারমোনিয়াম নিয়ে মাঝে মাঝে বসে। ক্লাবের জয়ন্তী উৎসবে মঞ্চে উঠবার সেও চান্স পেয়েছে। এই তার জগৎসভা। ভুবনবাবু একটু চুপ করে থেকে বললেন, আপনি মশাই নিতান্তই সেন্টিমেন্টাল। আপনাকে নিয়ে আর পারা গেল না। আরো কিছুক্ষণ চুপচাপ কাটল। ভুবনবাবু আর একটি সিগারেট শেষ করলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, না মশাই, আর বসে থেকে লাভ নেই। আপনার সেই জাগৃতি ক্লাবের পান্ডা বোধহয় ট্যাক্সি না পেয়ে শ্মশানে ফিরে গিয়ে ঘোষণা শুরু করেছেন। অনিবার্য কারণবশত মাননীয় সভাপতি মহাশয় উপস্থিত হতে পারলেন না। ভেবেছিলাম আপনার গাড়িতে খালটুকু পার হব, তার হলো না দেখছি। তিনি সত্যি চলে যাচ্ছেন দেখে আমি অনুরোধ করে বললাম, বসুন না, আর 2-4 মিনিট একটু বসুন। ভুবনবাবু বসলেন। তারপর একটু কাল চুপ করে থেকে হেসে বললেন, আপনার সভা দেখতে যাওয়ার কথায় আমারও এক জয়ন্তী সভার কথা মনে পড়ল। সেই সভা দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। আমি উৎসুক চোখে ভুবনবাবুর মুখের দিকে তাকালাম। বুঝতে পারলাম আর ওকে ধরে বেঁধে বসিয়ে রাখতে হবে না। নিজের কথার জালে উনি নিজেই কিছুক্ষণ বন্দী হয়ে থাকবেন। ভুবনবাবু বলতে লাগলেন, বছর 10 আগের কথা। হ্যাঁ, 10 বছরই হলো। বছরগুলি আজকাল কিভাবে দৌড়ে চলে যায় দেখুন। কোনো চিহ্ন থাকে না মশাই, কোনো চিহ্ন থাকে না। শুধু বয়স বাড়ে, টাক পড়ে, দাঁত নড়ে, বছর দৌড়োয়। দিনটা ছিল আমরা যারা এটা খাই ওটা খাই তাদের পক্ষে আইডিয়াল দিন, বৈশাখ মাস। কিন্তু কি করে যেন নিজের স্বভাব চরিত্র ভুলে গিয়ে আষাঢ় মাসের মধ্যে মাথা গুঁজেছে। আকাশে রোদ নেই, থমথমে মেঘ, সকাল থেকে টিপটিপ বৃষ্টি, কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু একেবারে থামছে না। কসবা অঞ্চলে আমি এক পুরনো বন্ধুর বাড়িতে আটকে পড়েছিলাম, এই যেমন আপনার এখানে পড়েছি। বন্ধু খুব আদর যত্ন করে খাওয়ালে টাওয়ালে, খানিক্ষণ দিবানিদ্রাও দিলাম, খানিক্ষণ দাবা খেললাম দুজনে, পুরনো দিনের গল্প টল্প হলো। সেসব গল্প বলে আর কি হবে, আপনি তার একটিও লিখতে পারবেন না। এত করেও শালার সময় কাটে না। আমি তখন বন্ধুকে বললাম, সেসব গল্প বলে আর কি হবে, আপনি তার একটিও লিখতে পারবেন না। এত করেও শালার সময় কাটে না। আমি তখন বন্ধুকে বললাম, আর কেন ভাই, এবার মালপত্র যা আছে বের করে ফেলো। সন্ধে উতরে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, আর কেন? বন্ধু জিভ কেটে বলল, না ভাই, ওসব ছেড়ে দিয়েছি। অবাক হয়ে বললাম, সে কি হে, তোমার কবে থেকে এমন দুর্মতি হলো? বন্ধু বলল, এই সেদিন মায়ের পায়ে হাত দিয়ে। আমি বললাম, আরে ধুর তোর মায়ের পা, আমার মা যতদিন বেঁচে ছিলেন
আমি এই বেলা মায়ের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি, ও বেলা পেগের পর পেগ চালিয়েছি। এখন স্ত্রীর পায়ে ধরি, দেহি পদপল্লব মুদারাম, ফল একই রকম হয়। ওসব অজুহাত ছাড়ো, ঘরে কিছু থাকলে বের করো, আর না হয় চলো দুজনে গলাগলি করে বেরিয়ে পড়ি। বন্ধু কাতর হয়ে বললে, না ভাই, আর না, ডাক্তার বারণ করে গেছেন, আর যদি অত্যাচার করি লিভারটি একেবারে যাবে। এমনিতেই যা জখম হয়েছে তার সারে কিনা সন্দেহ। সবাইয়ের দেহ তো আর একরকম নয়। তোমার মতো শরীর যদি থাকতো কিছু পরোয়া করতাম না, কিন্তু আমার আরো কটা দিন বেঁচে থাকার স্বাদ। ছেলেপুলেগুলো এখনো মানুষ হলো না, মেয়েটারও বিয়ে দিতে হবে। বন্ধুর দিকে তাকিয়ে আমার মায়া হলো জানেন। সত্যি ওর শরীরে আর কিছু নেই, ভুগে ভুগে একেবারে তাল পাতা সেপাই হয়েছে। বললাম, তাহলে উঠি ভাই। বন্ধু বললে, রাগ করো না, তোমার জন্য একটি জিনিস এনে রেখেছি, এই দেখো। আমার বন্ধু আলমারি খুলে গোপন জায়গা থেকে একটি হুইস্কির বোতল বার করে দিল। দেখে আমার জিভে জল এসে গেল, উল্লাসে চোখে জলও আসে। বললাম, এমন জিনিস তুমি এতক্ষণ লুকিয়ে রেখেছিলে? বন্ধু বলল, বহু কষ্টে মার বউয়ের চোখের আড়াল করে রেখেছি। ওদের কারো চোখে পড়লে দূর করে ছুঁড়ে ফেলে দিত। কিন্তু এই জিনিস ভাই এখানে বসে খাওয়া চলবে না। তোমাকে খেতে দেখলে আমিও হয়তো লোভ সামলাতে পারবো না, আর আমার স্ত্রী দেখতে পেলে রায় বাঘিনীর মতো ছুটে আসবে। বললাম, ঠিক আছে, খোঁজ পরোয়া নেই, আমি বাইরে কোথাও গিয়েই তোমার দেওয়া এই পরম বস্তুটি সদ্গতি করব। তা বোতলটি পকেটে করে বেরিয়ে পড়লাম। তখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। বন্ধু তার ছাতাটি ধার দিতে চেয়েছিল, আমি নিলাম না। ছাতার চরিত্র আমি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না, পথে কোথাও না কোথাও হারাবেই হারাবে। বন্ধুর কাছে বড়াই করে তো বেরোলাম, এখন যাই কোথায়? কাছাকাছি বারটার কোথাও নেই, ট্রামবাসের রাস্তা অনেক দূরে, একটা রিক্সাও কোথাও দেখছি না। দুখানা পাই একমাত্র বাহন। এদিকে সময় বুঝে বৃষ্টির ধার বেড়েছে, ভিজিয়ে চুপসে দিল আর কি। মাথা বাঁচাবার জন্য বাধ্য হয়ে আমি একটি সরু কানা গলির দিকে পা বাড়ালাম। পাড়ায় পাড়ায় এ ধরনের গলি গুঁজি আমাদের চিনে রাখতে হয়। খানিক দূর এগিয়ে বাঁদিকে জীর্ণ পুরনো একটি বাড়ির দরজায় ছায়ার মতো একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এগিয়ে গেলাম। এসব দর দস্তুরের ভাষা আলাদা, সেগুলি আপনাকে শুনিয়ে আর কি হবে। রফা হলো ঘন্টাখানেক বসবো, বোতলটি খালি করে নিয়ে আবার চলে যাব। দর্শনী 5 টাকা। মেয়েটি অত আশা করেনি, সোহাগে গলে গিয়ে বলল, যতক্ষণ খুশি বসুন না। ইস, ভিজে যে জামা কাপড় একেবারে চুপসে গেছে। আসুন, ভিতরে কাপড় বদলাবেন, ধোয়া কাপড় আছে। জামা কাপড় আর বদলালাম না, তবে ওর দেওয়া শুকনো গামছা দিয়ে গা মুছে ফেললাম। ছোট্ট সরু ঘর, ঘরের 12 আনি জুড়ে তক্তপোষ পাতা, কুলুঙ্গিতে লক্ষ্মী মূর্তি, একদিকে একটা হারমোনিয়াম আর মায়া তবলাও চোখে পড়ল। বললাম, গান বাজনা চলে নাকি? মেয়েটি বলল, চলে। কতজনের কত রকমের আবদার, সবই তো মেটাতে হয়। উঠে বসুন না, দাঁড়িয়ে আছো কেন? আমার বিছানা ময়লা নয়, ধোয়া চাদর পেতে দিয়েছি। আপনি থেকে তুমিতে নামতে ওদের দেরি হয় না। অতিথি যতক্ষণ ঘরের বাইরে ততক্ষণ পর, ঘরে ঢুকলেই পরমাত্মীয়। তাকিয়ে দেখলাম মেয়েটির বয়স 30-32 বছরের কম নয়। প্রথম যৌবনে রূপ হয়তো বা একটু ছিল, এখন আর তা নেই। স্বাস্থ্য একেবারেই গেছে। ওর দ্বিতীয়বারের অনুরোধে বিছানায় উঠে বসলাম। গ্লাস, সোডার বোতল ওই জোগালো। সবাই সব রকম বাতিক মেটাবার ব্যবস্থা তো ওদের রাখতে হয়। তা বোতল অর্ধেক খালি করে আমি বললাম, এবার একটু গান টান চলুক,
তোমার ঘরে সব বন্দোবস্তই যখন আছে, শুনি না একখানা গান। ও বিনা আপত্তিতে হারমোনিয়ামটা টেনে নিয়ে বসলো। তারপর কি গান ধরলো জানেন? এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। গলা এমন কিছু ভালো নয়, সুরই বা কি করে নির্ভুল হবে, কিন্তু আমার সারা গা কাঁটা দিয়ে উঠল। এই গান এখানে, এমন গান এখানে! বললাম, এই গান তুমি কোথায় পেলে? ও বলল, আজ তো 25শে বৈশাখ, সকালে রেডিওতে বাজছিল। অনেকদিন আগেই গানটি আমার শেখা ছিল, ভুলে গিয়েছিলাম, আজ নতুন করে তুলে নিলাম। আমি বললাম, আর একবার গাও তো, আর একবার গাও। শুনে মেয়েটি ভারী লজ্জিত হলো। রূপহীন, লাবণ্যহীন, শিক্ষা দীক্ষাহীন সেই মুখে লজ্জার সে যে কি অপরূপ প্রকাশ সেদিন দেখলাম, আপনাকে বলে বোঝাতে পারবো না। মেয়েটি বলল, শুনতে সত্যি ভালো লাগছে তোমার? আমি বললাম, খুব ভালো লাগছে, আবার গাও। মেয়েটি গাইতে লাগলো, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। মেয়েটি আবার গাইতে লাগলো, ধন্য হলো অঙ্গ মম, পুণ্য হলো অন্তর। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। একটি মাতাল আর একটি বেশ্যা, দুজনে মিলে আমরা সেদিন সেই পুণ্য তিথি যাপন করলাম। সেই গান শুনতে শুনতে আমি সেদিন মনে মনে অনেক প্রতিজ্ঞা করেছিলাম, মহৎ মহৎ সব সংকল্প। তার কোনোটি রাখতে পারিনি, কিন্তু প্রতিজ্ঞাগুলির কথা আজও মনে আছে, সেই দিনটির কথা আজও ভুলিনি। কথা শেষ করে ভুবনবাবু চুপ করে বসে রইলেন। কি ভাবতে লাগলেন কে জানে। একটু পরে রাস্তায় হর্নের শব্দ হলো। গাড়ি এসে দরজায় দাঁড়ালো। জাগৃতি ক্লাবের রোগামতো ছেলেটি ঘরে ঢুকে বলল, আসুন স্যার, পেয়েছি। তার কপালে ঘাম, মুখে পরম পরিতৃপ্তির অপার্থিব হাসি। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর।